বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন, বন্ধু রাষ্ট্রের অংশগ্রহণ, আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে এগিয়ে যাবে ঢাকা দিল্লি। ऐसे संबंधों का निर्माण करेगा जो किसी भी दबाव से टूटेंगे नहीं। আমাদের প্রত্যয় জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৪,০০০, তরুণরাই সংক্রমিত বেশি। হঠাৎ করে অবস্থার অবনতি হওয়ায় নিতে হচ্ছে হাসপাতালে। রমজান আসলে আমরা একটা আতঙ্কগ্রস্ত হয়ে যাই। অলরেডি বাজার কিন্তু গরম হওয়া শুরু হয়ে গেছে। সবসময় দাম বেরিয়ে আসতেছে, এখনো ঠিক তাই। রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে শঙ্কা, টিসিবির ট্রাক সেলে উপচে পড়া ভিড়, সংস্থাটিতে শক্তিশালী করার তাগিদ ক্যাবের। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়, সঙ্গে আছি আমি জেনিফার কামাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক উক্তি, বাংলাদেশের এগিয়ে যাওয়াকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। 10 দিনের অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে এগিয়ে যাবে দুই দেশ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতায় নিশ্চিত হবে অগ্রযাত্রা। উপস্থিত হয়েছেন ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীন বাংলাদেশের 50 বছর ইতিহাসের এই দুই মহেন্দ্রক্ষণ উদযাপনের বর্ণাঢ্য রাষ্ট্রীয় আয়োজনের সমাপনী দিনে যোগ দেন উত্তাল 71-এর বন্ধু রাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল 4:30টায় জাতীয় প্যারেড স্কোয়ারে পৌঁছালে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বাংলাদেশ সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মহামারী কালে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরই বাংলাদেশের এই রাষ্ট্রীয় আয়োজনে যোগদান অনুষ্ঠানকে দেয় অনন্য এক মাত্রা। ছায়ানট শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে শুরু হয় আলোচনা পর্ব। প্রিয় বন্ধুরা, পরে সম্মানিত অতিথির বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ভারত একসঙ্গে সামনের দিকে এগিয়ে গেলেই অর্জিত হবে আঞ্চলিক উন্নয়ন। कोई भी ताकत बांग्लादेश को गुलाम नहीं रख सकती। ऐसे संबंधों का निर्माण करेगा जो किसी भी दबाव से टूटेंगे नहीं। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পারস্পরিক সহযোগিতায় আঞ্চলিক অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব। ভারতের প্রতিটি রাজনৈতিক দল মত নির্বিশেষে ভারতের জনগণ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়, সেটা হলো বাংলাদেশের কোনো বিষয় হলে তারা সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। ভারতের তৎকালীন সরকার ও জনগণ আমাদের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। এর আগে চিরঞ্জীব নেতা শেখ মুজিবকে দেয়া ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয়া শেখ রেহানা। শুভেচ্ছা স্মারকে মোদীকেও সম্মাননা জানানো হয় বঙ্গবন্ধুর পরিবারের পক্ষ থেকে। 71-এ রোপিত হওয়া বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশ্বাস আর পারস্পরিক সমঝোতায় পার করেছে 50টি বছর। সম্পর্কের এই অগ্রযাত্রা সামনের সকল নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে। আজকের ঐতিহাসিক দিনে এমন প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করলেন বন্ধু প্রতিম দুই রাষ্ট্রের সরকার প্রধান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরাসরি যোগ দিতে না পারলেও করোনাকালে ভিডিও বার্তায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত 10 দিনের অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রভাবশালী 3 দেশের রাষ্ট্রপতি ও পাকিস্তান সহ 2টি দেশের সরকার প্রধান অনলাইন বার্তায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশিদের। প্রত্যেক নেতার কণ্ঠে ছিল আগামীর উজ্জ্বল বাংলাদেশের সাথে টেকসই উন্নয়নে কাজ করা। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুক্তির মহানায়ক জাতির পিতার জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের 10 দিনের আয়োজনের সমাপনী অনুষ্ঠান হলো শুক্রবার বিকেলে। জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সহ 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সরাসরি অংশ নিলেও মহামারীর বাধায় আসতে না পারা বিশ্ব নেতারা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, 50 বছরে অনেক এগিয়েছে বাংলাদেশ।
We will continue to stand with Bangladesh in tackling the climate crisis and working for the sustainable development goals. শুভেচ্ছা জানানোর এই ধারায় বাদ যায়নি পাকিস্তানও। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভবিষ্যতের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের মানোন্নয়ন করতে চান তিনি। Of reconciliation and friendship between our two peoples. বন্ধুপ্রতিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা পড়ে শোনান দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনিটভ। পুতিন বলেছেন, সামনে আরও অনেক কাজ করবার রয়েছে। I wish you good health and success as well as peace and prosperity to all the citizens of Bangladesh. এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার বার্তায় বলেন, কোভিডের কারণে আসতে না পারলেও শিগগিরই তিনি বাংলাদেশের উন্নয়ন নিজ চোখে দেখতে আসবেন। We will deepen our relations and cooperation, which were strengthened with our joint efforts. নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। তার বার্তা মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পাঠ করে বলেন, বাংলাদেশ নতুন আশা জাগানিয়া দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। The United States values our friendship with Bangladesh, and we believe the shared commitments to democracy and human rights form the foundation of strong partnerships. দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধ বিধ্বস্ত যে দেশটির যাত্রা শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে, সে বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে পূর্ণ করল অর্ধশত বছর। যাদের আত্মত্যাগের বিনিময়ে এ লাল সবুজের বাংলাদেশ, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপির রিপোর্ট। 50 বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। সুবর্ণ জয়ন্তীর সূর্যোদয়ের সঙ্গে 5:58 সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় বীর শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণভাবে নির্মূল ও জনগণের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়াই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার। সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণ পরাভূত করতে হবে। স্বাধীনতার স্বাদ ও সুফল বাংলাদেশের প্রত্যেকটি জনপদে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেদিনই আমাদের এই স্বাধীনতা সফল বিজয় সার্থক হবে। একদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। করোনা মহামারী সত্ত্বেও এমন এক মাহেন্দ্রক্ষণে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আগমন এবারের স্বাধীনতা দিবসকে এক অন্য রূপ দিয়েছে। এরপরে ধানমন্ডি 32 নম্বরে লাল সবুজের দেশটির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত যে দেশটির যাত্রা শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে, লাল সবুজের সেই বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে পূর্ণ করল অর্ধশত বছর। একটি দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য অনেকটাই কম সময়, অথচ সেই অসম্ভবকে সম্ভব করেছে লাল সবুজের বাংলাদেশ। আর যাদের আত্মত্যাগের বিনিময়ে 56,000 বর্গমাইল বিশ্বের মানচিত্র, তাদের স্মরণ করল গোটা জাতি। যে মহানায়কের ডাকে এসেছে গৌরবের এই দিন, তার জন্মশতবার্ষিকী সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণকে করেছে আরও উজ্জ্বল। মানব ইতিহাসের নির্মম আর বিভীষিকাময় রাতও ভোর হয়েছিল। 71-এর 25শে মার্চের রাতের রক্তগঙ্গা পেরিয়ে 26 মার্চ বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল স্বাধীনতার জন্য। 1000 বছরের শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধুর ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার। সেই ক্ষণকেই প্রতি বছর শ্রদ্ধা আর আবেগ ভালোবাসায় অবনত চিত্তে স্মরণ করেন পুরো দেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সাভার স্মৃতিসৌধে তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সব বয়সী মানুষের ভিড়। সব বিভেদ সবার মুখে ছিল এগিয়ে যাওয়ার প্রত্যয়। দীর্ঘ 23 বছর পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর রক্তক্ষয়ী নানা সংগ্রামের পথ পেরিয়ে 1971 সালের এই দিনে বাঙালি জাতি পা বাড়িয়েছিল মুক্তির পথে। যুদ্ধের মাধ্যমে লাল সবুজের সেই বাংলাদেশকে ছিনিয়ে এনেছিল বাঙালি। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে এক্সপ্রেস ওয়েগুলো তৈরি করে যাচ্ছে এবং উন্নয়নের যে ধারাটা যে
বজায় রাখতে পারছে না, এটাই আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় অগ্রগতি। আমরা মধ্যমায়ের দেশে ঘোষণা করার জন্য আমি গর্ববোধ করি যে আমরা মধ্যমায়ের দেশে, গরিব দেশ বলে এখন আর বিশ্বের মানচিত্রে আমাদের দেশের কথা আর কেউ বলে না। সুস্থ গণতন্ত্রের আমরা একটা চর্চা আমরা প্রত্যাশা করি দেশের কাছে, জাতির কাছে। বাংলার প্রত্যন্ত অঞ্চল এখন ডিজিটালাইজেশনের আওতায়। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের একটা দেশ আছে, আমাদের একটা পতাকা আছে। বিশিষ্টজনরা বলছেন, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ যেমন স্বয়ংসম্পূর্ণ, তেমনি বিশ্বের অনেক দেশের জন্যই অনুকরণীয়। এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে যতটুকু অর্জন হয়েছে, সেই অর্জনটুকু ধরে সামনের দিকে যদি সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই 2041-এ বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। এগিয়ে যাওয়ার অফুরন্ত প্রাণশক্তিতে বাংলাদেশ চিরজীবী হবে, রাষ্ট্র হবে জনমানুষের। এই দিনে এমন প্রত্যাশা সবার। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু বাপু ভার্চুয়াল জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত 9টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন অতিথি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দুদেশের প্রধানমন্ত্রী ঐতিহাসিক এই জাদুঘরটি উদ্বোধন করে ঘুরে দেখেন। এখানে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জনক মহাত্মা গান্ধীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের দুর্লভ সব ছবি। এ সময় বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানাও উপস্থিত ছিলেন। বিধিনিষেধ আরোপ করে ঢাকা শহরে মানুষজনের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে সরকার। স্বাধীনতা দিবসের দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এই মন্তব্য করেন তিনি। বিএনপির এবারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল একেবারেই ভিন্ন রকম। প্রশাসনের বিধিনিষেধের কারণে দলীয় নেতাকর্মীদের ছাড়াই শুধু শীর্ষ 4 নেতা আসেন সমাধি প্রাঙ্গণে। শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাত করা হয়। আজকের এই দিনে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে ঢাকা শহরের, এটা আমাদের কাছে কারোর কাছে প্রত্যাশিত নয়। আমরা সারা শহর দেখলাম একটা অঘোষিত কারফিউর মতো রয়েছে এবং জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে বাদ দিয়েই আজকে এই দিনটি সরকার উদযাপন করছে। আমরা স্মৃতিসৌধে আজকে যেতে পারিনি, তারা বিদেশি মেহমানদের নিয়েই ব্যস্ত আছে। আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু কেউ আমাদের প্রভু হোক এটাও আমরা কখনোই চাই না। বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেয়নি। আগের চেয়ে এখন করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা, যদিও মৃতের তালিকায় বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা বলছেন, এবার রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠছে প্রতিনিয়ত। কোভিড ঊর্ধ্বগতির লাগাম দ্রুত টেনে ধরতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। করোনা পরীক্ষার জন্য দীর্ঘ এ লাইন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই অপেক্ষার শুরু। দেখা যায় দীর্ঘ সারিতে যারা দাঁড়িয়েছেন তাদের অনেকেই বয়সে তরুণ। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় অনেকে। এখানে 1 হাত ডিসটেন্সও নাই, তো এখানে অনেক সুস্থ একজন মানুষ এসেও এফেক্টেড হতে পারে। গতকাল এসেছিলাম একবার, তো লাইনে জায়গা পাই নাই, তো এই জন্য আজকে অনেক ভোরে সকাল 5টা বাজে এসে দাঁড়াইতে হয়েছে আর কি। চিকিৎসকরা বলছেন, যাদের অবস্থা তুলনামূলক বেশি খারাপ তারা আসছেন হাসপাতালে। এদের মধ্যে তরুণদের সংখ্যায় বেশি, যা আগের চেয়ে দ্বিগুণ। ইদানিং কিন্তু আপনার ইয়াং রোগীরাও বেশ আক্রান্ত হচ্ছে এবং তাদেরও রোগের লক্ষণটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। আগে তো মনে করেন খুবই কম ছিল, হয়তো 5% 10%, এখন এটা 15-20%-এর মতো। তার মানে অলমোস্ট ডাবল। গতবার থেকে এবারের চিত্রটা আমাদের জন্য, যারা আমরা হাসপাতাল পরিচালনা করি, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং। শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 3737 জন, মারা গেছেন 33 জন। করোনা পরীক্ষার জন্য সাধারণ মানুষের এই দীর্ঘ লাইনই বলে দেয় দেশে দিনকে দিন অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় স্বাস্থ্যবিধি মেনে চলা তথা মাস্ক পরিধান করা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রশাসনের 5 কর্মকর্তার বদলি নিয়ে ক্ষুব্ধ মমতা। ইসিকে বিজেপির খড়তুতো ভাই বলে কটাক্ষ। রমজান আসছে, নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তাদের আশঙ্কাও বাড়ছে।
তাদের চাওয়া বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হোক আর দেশব্যাপী বাড়ুক টিসিবির বিক্রি কার্যক্রম। এরই মধ্যে ট্রাক সেল শুরু করে টিসিবি জানিয়েছে পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে সরকারি সংস্থাটিকে শক্তিশালী করা জরুরি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রমজান আসলে আমরা একটা আতঙ্কগ্রস্ত হয়ে যাই। অলরেডি বাজার কিন্তু গরম হওয়া শুরু হয়ে গেছে। বাজারটা অ্যাকচুয়ালি ব্যালেন্সফুল না, সবসময় দাম বেরিয়ে আসতেছে, এখনো ঠিক তাই। রমজানের আগে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে ভোক্তাদের আশঙ্কা যে অমূলক নয় তা বোঝা গেল বিক্রেতাদের সঙ্গে কথা বলে। দাম বাড়ছে অ্যাঙ্কর ডাল, ডাবলি ডাল, লাল চিনি, সাদা চিনি দোনোটা দামই বাড়ছে 5 টাকার মতো কেজিতে। তেল প্রতিদিনই বাড়তেছে। আটা, ময়দা এগুলোর দামও বেশি। ছোলা 2 দিনের আগে থেকে এখন 2 টাকা 3 টাকা পার কেজিতে বেশি। বাজারে যখন নাভিশ্বাস তখন টিসিবির পণ্য কিনতে ভর দুপুরেও ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেল রাস্তার পাশে। আমরা তো চাই যে সবসময় যেরকম বাজার মূল্য থাকে এরকমই থাকুক। প্রতিটা বাজারের কাছে প্রতিটা মোড়ে মোড়ে যদি চালু করে রাখে টিসিবি, সরকারের লগ্যাও ভালো, টিসিবির লগ্যাও ভালো, আর গরিবের লগ্যা সবসময়ই ভালো। রমজান উপলক্ষে গত 18 মার্চ থেকেই 50 টাকা কেজি দরে চিনি, 55 টাকায় মসুর ডাল, 90 টাকা লিটারে সয়াবিন তেল ও 15 টাকা কেজি দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এর দুদিন পরই ট্রাক প্রতি বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ। আগামী মাসের শুরুতে যোগ হবে খেজুর ও ছোলা। তখন ঢাকা সহ সারা দেশে ট্রাকের সংখ্যা 400 থেকে বাড়িয়ে করা হবে 500। ভোক্তাদেরকে আশ্বস্ত করতে চাই যে টিসিবি ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণে তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর পাওয়া যাবে। এবার আগেভাগে নেয়া টিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। অতি মুনাফাখোর ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে টিসিবিকে আরও শক্তিশালী করার তাগিদ সংগঠনটির। টিসিবিকে যদি শক্তিশালী করে আর কি, তাহলে ব্যবসায়ী যারা আছে যারা সুযোগ সন্ধানী তারা কমপক্ষে কিছুটা স্তীমিত থাকবে এবং তারা যেভাবে পণ্যের দাম বাড়ে এই বাড়ানোর সুযোগটা পাবে না। ভোক্তা স্বার্থে টিসিবির এই কার্যক্রমের পাশাপাশি দেশব্যাপী বাজার তদারকিও শক্তিশালী করার দাবি ভোক্তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ব্যবহার জীবনকে যেমন সহজ করেছে তেমনি বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি। আবার লাগামহীন দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। তবে জেলা প্রশাসক বলছেন গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি নিয়মের মধ্যে আনতে শিগগিরই চালানো হবে অভিযান। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরে চরমুগরিয়া এলাকার গৃহিণী আফসানা মিনি রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন 8 বছর ধরে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করলেও সারাক্ষণ থাকেন আতঙ্কের মধ্যে। বিভিন্ন দুর্ঘটনা যে ঘটে এই সম্পর্কে আমাদের ওইভাবে ধারণা নাই, শুনি তখন আতঙ্ক হই যে তাও যদি আমাদের একটু জানা থাকতো বা এই ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের করা হতো তাহলে আমরা গৃহিণীরা অনেক উপকৃত হতাম। শুধু আফসানা মিনিই নন, তার মতো জেলার অধিকাংশ বাসাবাড়ির পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁয় বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের ব্যবহার। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে যে কোনো দোকানেই মিলছে রান্নার গ্যাস। মুরগির দোকান, মুদি দোকান, ফ্লেক্সিলোডের দোকানেও দেদারসে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। এসব দোকানে নেই বিস্ফোরক অধিদপ্তরের অনুমতিপত্র কিংবা অগ্নি নির্বাপক যন্ত্র। মোড়ক পরিবর্তন না করেই বছরের পর বছর একই সিলিন্ডার ব্যবহার করায় বাড়ছে বিপদের শঙ্কা। আর সিলিন্ডারে গায়ে লেখা থাকে না মূল্য তালিকা, ফলে বাড়তি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয় ক্রেতাদের। সরকারিভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রশিক্ষণের পাশাপাশি মূল্য তালিকা নির্দিষ্ট করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। ডিলাররা অনেক সময় দাম অনেক বাড়ায় নেয়, আমাদের জন্য অনেক সমস্যা হয়। বর্তমানে যে মূল্যে বেচতেছে এই মূল্যতে মানে কেউ বাজারে সবাই কেউ চাইতেছে না, ঠিক আছে। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি আর বৈধ কাগজপত্র না থাকার কথা অকপটে স্বীকার করলেন বিক্রেতারা। গ্যাসেরটা ওরকম কোনো অনুমোদন নাই, আছে ওই যে এই সব ক্রকারীদের যা প্লাস্টিক অনুমোদন, আমার লাইসেন্স আছে। আগে চাউল আর কুড়া বিক্রি করতাম, বুঝলেন, তাই 2 মাস দৈর্ঘ্য হলো বিক্রি করতে লাগছে। অবশ্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিক্রির সাথে এর ব্যবহার নিয়ন্ত্রণে আনার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। গ্যাস সিলিন্ডার বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, এটা যেন না করে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং নিব। মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জেলার হাটবাজারে বিভিন্ন স্থানে বসুন্ধরা, অমেরা, বেক্সিমকো, টোটাল, যমুনা, সেনা, ইউনিভার্সাল সহ 1 ডজনেরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। প্রতিটি গ্যাস সিলিন্ডার 850 টাকা থেকে 1000 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। বিধানসভা নির্বাচনের খবর। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রথম ধাপে 30টি আসনে হবে ভোট। 3টি রাজ্যে 1 দফায় ভোট হলেও আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যে নিরাপত্তার কারণে কয়েক দফায় ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
ভারতের 5 রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে সবচেয়ে আলোচিত রাজ্য পশ্চিমবঙ্গের দিকেই নজর সবার। রাজ্যটির সবচেয়ে উত্তেজনাপ্রবণ এলাকা জঙ্গলমহলেই প্রথম দফার ভোট গ্রহণ হবে শনিবার। নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলমান কোভিড বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে ভোট পরিচালনা করা। প্রথম দফা নির্বাচনের 48 ঘন্টা আগে রাজ্য প্রশাসনের 5 কর্মকর্তাকে বদলি করা হয়েছে জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে বিজেপির খুড়তুতো ভাই বলেও কটাক্ষ করেছেন তিনি। ভোট গ্রহণ ঘিরে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 5 জেলায় প্রশাসন প্রস্তুত। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পৌঁছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, অন্য রাজ্যের পুলিশ দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হবে। প্রথম দফার 30টি আসনের ভোটে 191 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সেখানকার ভোটাররা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতার বিশিষ্টজন ছাড়াও এসেছিলেন কূটনীতিক দিনের সদস্যরাও। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। ভারত বাংলাদেশের সম্পর্ক রক্তের, সম্পর্ক বন্ধুত্বের, সম্পর্ক দুই দেশের মানুষের মনে আত্মায়। 1971 সাল থেকে সেই সম্পর্ক বহতা নদীর মতো বইয়ে চলছে সামনের দিকে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশ্বব্যাপী আয়োজনের অন্যতম আয়োজন ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সভাপতিত্ব করেন কলকাতার বাংলাদেশের উপ হাই কমিশনার তৌফিক হাসান। The relationship between the two countries can be summed up in one word: the presence of our visionary Prime Minister on this great occasion in Bangladesh. দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, এটাও কিন্তু খুবই চমৎকার, যে কারণে আমরা খুবই আনন্দিত। এবং বিশেষ করে এই বাংলাদেশ উপ হাই কমিশন কলকাতার পক্ষ থেকে, যেটি বিশ্বের পৃথিবীর বুকে আমার প্রথম মিশন, সেই মিশনের পক্ষ থেকে আমরা এই 50 বছর পূর্তিটা করতে পারছি। এটা সত্যি আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয়। অতিথিরা বলেন, ভাঙা গড়ার মধ্য দিয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন আরও সুদৃঢ়। ভারত এবং বাংলাদেশ এমন দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর, এবং যে কোনো প্রতিবেশীর মধ্যে যেমন আমরা যেখানে বাস করি সেখানেও যেমন পরস্পর প্রতিবেশীর মধ্যে সম্পর্কের ওঠাপড়া থাকে, কখনো কখনো ঠোকাঠুকি হয়, কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে মিটে যায়। দুই বাংলা, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আর ওদিকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, জন্মের সময়ক্ষণ থেকেই একটা একই সূত্রে বাঁধা। কোভিড বিধি মেনে কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পপতি ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে বিভিন্ন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইতিহাস ঐতিহ্যের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে হাইকমিশন। হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রথম সচিব রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানানো হয়। প্রতিটি আয়োজনের পিছনে কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে বাংলাদেশের ভাবমূর্তি মালয়েশিয়ায় বৃদ্ধি করা, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করা
এবং মালয়েশিয়ায় কর্মরত, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি যারা আছেন তাদের জীবন মান যাতে উন্নত হয় সে লক্ষ্যে কাজ করে যাওয়া। স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার স্থানীয় সময় সকাল 11টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কাউন্সিলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল সহ অন্যান্যরা। মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এদিকে কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাজীফ থেকে শুভ, সময় সংবাদ। এদিকে অস্ট্রেলিয়ার নানা আয়োজনে উদযাপন করা হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে প্রথমবারের মতো লাল সবুজের পতাকার আদলে আলোকিত করা হয় ব্রিসবেন ব্রিজ। বিস্তারিত এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে। অত্যন্ত আবেগঘন পরিবেশ ও যথাযোগ্য সম্মান জানিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 25 মার্চ রাত 12:01 অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকাম্বায় ফুল দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্রের সামনে জড়ো হয় বাংলাদেশের অন্তঃপ্রাণ যুবকেরা। তারা স্বাধীনতা দিবসের প্রারম্ভেই জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করেন। তো 1 বছর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক বর্ডার বন্ধ থাকায় আটকে পড়া বাংলাদেশিদের জন্য এবছর স্বাধীনতা দিবসের তাৎপর্য অনেক গভীর। অস্ট্রেলিয়া সরকারের নানা নিয়ম নীতি মেনে অস্ট্রেলিয়ার প্রায় সব শহরেই বাংলাদেশি বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে চলছে স্বাধীনতার 50 বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণ। বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়ার ক্যানবেরা সিটি সেন্টারে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় অস্ট্রেলিয়া আর্মি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মোহিত করে। এদিকে মেলবোর্নে ফেডারেশন স্কোয়ারে সগৌরবে উঠছে বাংলাদেশের পতাকা। এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেনের উদ্যোগে স্টোরি ব্রিজ ও ভিক্টোরিয়া ব্রিজকে লাল সবুজ বাতিতে আলোকিত করা হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে আউটার রিং রোডে হয়ে গেল স্বাধীনতা দিবস সাইক্লিং প্রতিযোগিতা। নারীসহ শতাধিক প্রতিযোগী রেসে অংশ নেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মনোমুগ্ধকর পতেঙ্গা সমুদ্র সৈকত, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে জাহাজের সারি, আর সৈকতের পথ ধরে তৈরি হয়েছে আউটার রিং রোড। ভোরের মিষ্টি আলো ফোটার সাথে সাথেই শুরু হয় সাইক্লিং প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। শতাধিক প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল 80 জন পুরুষ ও 20 জন নারী। প্রতিযোগীরা পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে 3 ক্যাটাগরিতে 100 কিলোমিটার সড়কে সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শুধু বন্দরনগরী নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে রেসাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্বাধীনতা দিবস এমন আয়োজনে খুশি সাইক্লিস্টরা। আমাদের দেশে সাইক্লিং রেস বলতে তো হয় না, তার উপরে রোড রেস তো আরো না। তো এরকম একটা নতুন রাস্তায় মানে এই ধরনের একটা রেস অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের সাইক্লিস্টদের জন্য খুবই মানে ভালো সংবাদ। এভাবে একটা আয়োজন করার জন্য খুবই ভালো লাগতেছে। সাইক্লিস্টদের জন্য এই আয়োজন মানে অসাধারণ একটা আয়োজন। বেশি মজা লাগছে সেই রাস্তাটার, সমুদ্রের পাড়ে আমরা সাইকেলিং রেস করতে পারছি, তাতে অনেক ভালো লাগছে। ভালো সড়ক না থাকায় এতদিন সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। তবে মানসম্মত সড়ক তৈরি হওয়ায় এখন থেকে নিয়মিত সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ জেলা ক্রীড়া সংস্থা সাইক্লিং কমিটির সাধারণ সম্পাদকের। 100 কিলোমিটার 100 জন খেলোয়াড় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এটাকে হাইলাইট করে আমরা আজকের এই আয়োজন। সাইক্লিংকে জনপ্রিয় করা ও আন্তর্জাতিক মানের সাইক্লিস্ট তৈরি করার লক্ষ্যে আরো বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। এর আগে কিন্তু সাইক্লিং কোনো কম্পিটিশন হয়নি, এবারই প্রথম এই 100 কিলোমিটার এই কম্পিটিশন মাধ্যমে শুরু হয়েছে। তা আমাদের চিন্তাভাবনা পরিকল্পনা হলো এটাকে আরও একটা ধারাবাহিকতা
রক্ষা করা এবং এই সাইক্লিং আরও সাইক্লিস্ট কীভাবে তৈরি করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করে। স্বাধীনতা দিবস সাইক্লিং প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন, বন্ধু রাষ্ট্রের অংশগ্রহণ, আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে এগিয়ে যাবে ঢাকা দিল্লি। ऐसे संबंधों का निर्माण करेगा जो किसी भी दबाव से टूटेंगे नहीं। আমাদের প্রত্যয় জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ। এবং করোনায় আরও 33 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 4000, তরুণরাই সংক্রমিত বেশি। হঠাৎ করে অবস্থার অবনতি হওয়ায় নিতে হচ্ছে হাসপাতালে। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।